আজ আমাদের বাসায় একটি ছোটোখাটো করে একটি অনুষ্ঠান আছে, তার জন্য সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম। মেহমানদের জন্য কী কী রান্নাবান্না করলাম, তার পাশাপাশি সারাদিন কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ তো একদম ভোরবেলা ঘুম থেকে উঠেছি, ফজরের নামাজ পড়ে আর ঘুমানো যায়নি, তারপরে কাজে লেগে গিয়েছিলাম। যেহেতু সকালে নাস্তা খাবে এবং দুপুরের খাবার খাবে, এই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। সকাল সকালে আজ অনেক কিছু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, তরকারি আরও অনেক কিছু কাটা হয়েছে। সকালে নাস্তার জন্য এখানে সেমাই রান্না করা হবে, তার পাশাপাশি নুডলসটা রান্না করা হবে। প্রথমে কিন্তু সেমাই আর নুডলসটা রান্না করে নিয়েছিলাম, তারপর এর পাশাপাশি মাসকলাইয়ের ডাল এবং মাছের তরকারি রান্না করে নেওয়া হয়েছে সকালে নাস্তার জন্য, সাথে আবার ভাজিও করা হয়েছিল। তারপর নাস্তাটা বানানো হয়ে গেলে তারপর আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। আমি তো শুধু নুডলসটাই খেয়েছিলাম। নুডলসটা খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছিল। এখানে তো ডালটা রান্না করা হচ্ছিল, তার পাশাপাশি মাছের তরকারি রান্না করা হবে। প্রথমে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে, এখন একটা কড়াইতে পরিমাণ মতন করে মাছের তরকারির জন্য মশলা কষিয়ে নিয়েছে। তারপর এখানে ফুলকপি, আলু, সিম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়েছে, সাথে আবার টমেটো দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেবে, যাতে তরকারিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আজ সিম, টমেটো, আলু, ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্না করা হবে। রুই মাছের তরকারি একটু ঝোল ঝোল করে রাখা হবে। দেখতে দেখতে তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর পরিমাণ মতন করে পানি এবং ভাজা মাছগুলো দিয়ে উপরের দিক দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেওয়া হয়েছে। শেষে আবার ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছিল। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। প্রায় 15-16 জন মানুষের রান্নাবান্নার আয়োজন। এই জন্য আমার মা আমাদের পাশের বাড়ির এক চাচিকে বলেছিল আসার জন্য। তিনি আসার কারণে আমাদের রান্নাগুলো একটু সহজ হয়ে গেছিলো সকালের দিক দিয়ে। সকালের নাস্তাটা ওই আন্টি বানিয়েছিল, তারপর ও আন্টিটা সকালের নাস্তাটা বানিয়ে দিয়ে তারপর চলে গিয়েছিল, হালকা পাতলা নাস্তা করে গিয়েছিল। তারপর আমি এখানে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিলাম। আমি তো এখানে গরু মাংস, রোস্ট, পোলাও, মাছ ভাজা এসব করব। তার জন্য কিন্তু মাংসটা প্রথমে হাত দিয়ে মেখে মাংসটা রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগবে। গরুর মাংসটা ভালোভাবে মশলাটা মাখিয়ে তারপর আমি এটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে কিছু পরিমাণ আলু দিয়েছিলাম। আলুটা দিয়ে আর কিছু পরিমাণ ঝোল দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে জিরার গুঁড়ো দিয়ে মাংস তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তার পাশাপাশি রোস্ট রান্না করা হবে, তার জন্য রোস্টের মাংসের ওপরে অল্প একটু ফুড কালার এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়েছিল। এখন আমি এটাকে সুন্দরভাবে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাংসগুলো আমি এপাশ ওপাশ একটু ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর রোস্টের মশলা, তার সাথে টক দই, আরও বাদাম বাটা সব কিছু একসাথে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, সাথে গুঁড়া দুধ এবং সসও দেওয়া হয়েছিল। তারপর আমি মশলাটা ভালোভাবে এক সাইড করে রেখে দিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ বাটা দিয়েছিলাম। পেঁয়াজ বাটা অনেকক্ষণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে বেটে নিয়েছি, তার পাশাপাশি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে পানি দিলাম। এখন যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এই জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ভাজা মাংসটা আমি মশলার সাথে মিশিয়ে দিলাম। নাড়াচাড়া করে মাংসটা মশলার সাথে মিশিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছিলাম। তারপর এখানে আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়া দুধটা একটু পানির সাথে মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। গুঁড়া দুধটা একটু পানির সাথে মিক্স করে দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই পানিটা দিয়ে আমি রোস্টটা ভালোভাবে রান্না করে নিয়েছিলাম। রোস্টটা কিন্তু প্রায় আমার রান্না করা শেষ পর্যায়ে। নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু কাঁচামরিচ এবং বেরেস্তা দিয়েছি, সাথে আবার পরিমাণ মতন করে ঘিটা দিয়ে আমি রোস্টটাকে নামিয়ে নিয়েছিলাম। রোস্টটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই নিয়ে অনেকবারই রান্না করা হয়েছে। সব থেকে এই আজকের রোস্ট রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। তাসপিল আবির তো অনেক বেশি মজা করে খেয়েছিল রোস্টটা। আবির তো শুধু আজ রোস্ট দিয়েই ভাত খেয়েছিল।
যাই হোক, রোস্টটা রান্না করা হয়ে গেলে আমি এখানে পোলাওটা রান্না করতে বসিয়ে দিব। তা এখানে 2 কেজি চালের পোলাও রান্না করা হবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে প্রথমে ভেজে নিয়েছি। তারপর আমি পোলাও চালটা দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম। পোলাও চালটা যতক্ষণ ভাজা হবে পোলাওটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। পরিমাণ মতন করে কিন্তু আমি লবণে দিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। পানিটা মাপ দিয়ে দিয়েছে। আমি এখানে অর্ধেকটা পানি দিয়েছি, আরেকটা অর্ধেকটা পানির সাথে সুন্দর করে অল্প একটু গুঁড়া দুধ মিশিয়ে তারপর আমি পোলাও চালিতে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর শেষে আবার কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। পোলাও চালটা আমি কিছুক্ষণ দমে বসিয়ে রেখেছি। দম থেকে নামিয়ে তারপর আমি এর উপরে বেরেস্তা আর পরিমাণ মতন করে ঘি দিয়ে দিয়েছিলাম। পোলাওটা কিন্তু একদম রান্না করা শেষ। সাথে কিন্তু গাজর কুচি দিয়েছিলাম। গাজর কুচি দেওয়ার কারণে পোলাওটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। পোলাওটা কিন্তু একদম ঝরঝরা হয়েছিল। পোলাওটা রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে অনেকগুলো মাছের উপরেও মশলা মেখে নিয়েছিলাম। মশলা আগেই মাখা হয়ে গেছিলো, আমি শুধু এক সাইড করে রেখে দিয়েছিলাম। এখন শুধু সবগুলো মাছ ভাজানোর পালা। সবগুলো মাছ আমি অল্প আঁচ দিয়ে মাছগুলো ভেজে নামিয়ে এসেছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি সালাদ কেটে নিয়েছিলাম। মেহমানদের আসার সময় হয়ে যাচ্ছিলো। সালাদটা কেটে আমি সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। তারপর তাসপিল আবিদ গোসল করে নিয়েছে। তাসপিল আজকে আর স্কুলে যায়নি, যেহেতু বাসায় মেহমান আসবে এই জন্য ওরা আজকে স্কুলে যায়নি। তারপর ওদেরকে গোসল করে জামা কাপড় পরিয়ে দিয়েছে। আমিও পাশাপাশি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তারপর নামাজ পড়া শেষ হতে না হতে মেহমানরা চলে আসছে, তাদের জন্য খাবারটা বাড়িয়ে দিলাম সুন্দর করে। খাওয়া দাওয়া শেষ করার পর ওরা আবার আসার সময় ফল ফ্রুট তার সাথে দই নিয়ে এসেছিলো, সেই দইটা দিলাম আর তার সাথে 7 আপ দিলাম। দই আর 7 আপ খেতে খেতে আমি এদিকে আবিদকে খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। ওকে তো শুধু রোস্ট দিয়ে খাবারটা খাইয়ে দিলাম, ও তো খেয়ে বললো অনেক বেশি মজা হয়েছে। আবিদকে খাবারটা খাইয়ে দেওয়ার পর তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। মেহমানদের কিন্তু দই আর 7 আপ খাওয়ানোর পর কিন্তু আমি ফল ফ্রুটও কেটে দিয়েছিলাম। আপেল, মালটা এবং তার সাথে আঙ্গুর সব কিছু সুন্দরভাবে আমি রেডি করে সামনে দিয়ে এসেছিলাম। তারপর ওরা অনেক মজা করে খেয়ে নিয়েছিল। ওদেরকে খাওয়ানোর পর বিদায় দেওয়ার পর আমরা সবাই একসাথে খাবারটা খেতে বসে পড়লাম। আমরা খাবারটা খেতে খেতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর আমি একটা প্লেটে সুন্দরভাবে আমার খাবারটা বেড়ে নিলাম। প্রথমে তো আমি মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম। যে কোনো অনুষ্ঠানে মাছ ভাজাটা খেতে অনেক বেশি মজা হয়, মশলা দিয়ে মাখানো হয়, এই জন্য মাছ ভাজাটা অনেক বেশি মজা হয়েছিল। মাছ ভাজাটা দিয়ে খাওয়ার পর তারপর আমি রোস্টটা নিয়েছিলাম। রোস্টটা ধরার সাথে সাথেই মাংসটা ছুটে আসছিল। মাশাআল্লাহ, রোস্ট রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। প্রথমে তো সবাই মাছ ভাজা আর রোস্ট দিয়ে অনেক মজা করে খেয়ে নিয়েছিল। গরুর মাংস তরকারি তেমন একটা খাওয়া হয়নি, গরুর মাংস তরকারিটা অনেকটাই বেঁচে গিয়েছিল। আসলে রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি তো এখানে রোস্টের সাথে কাঁচামরিচ, শসা, টমেটো সব কিছু একসাথে নিয়ে অনেক মজা করে রোস্ট দিয়ে ভাতটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। সবার শেষে খাওয়া দাওয়া শেষ করার পর আমি এখানে একটা মাংসের হাড্ডি নিয়েছিলাম। বসে বসে এই হাড্ডিটা খাচ্ছিলাম। আমার কাছে হাড্ডি খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক মজা করে হাড্ডিটা খেয়ে নিচ্ছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।